শীতের মৌসুম ছিল। একটি ছোট গ্রামে ভোলা তার স্ত্রী মালতীর সাথে খুব ভালোবাসার সাথে থাকত। তাদের ঘরের পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। ভোলা কোনো মতে অন্যের খেতে মজুরি আর চাষবাস করে নিজের সংসার চালাত। ওগো প্রিয়, তুমি কোথায়? আমি কাজে যাচ্ছি, একটু বাইরে এসো তো। স্বামীর ডাক শুনেই মালতীর সাথে সাথে বাইরে চলে এলো। মালতী, আমি কাজে যাচ্ছি, তুমি দরজাটা ভালো করে বন্ধ করে দিও। বাইরে খুব কনকনে ঠান্ডা পড়ছে, তোমার কাছে গরম কাপড়ও নেই। কোথাও যেন তোমার ঠান্ডা না লেগে যায়। দারিদ্র্য এমনভাবে চেপে ধরেছে যে তোমার জন্য একটা ভালো গরম কাপড়ও কিনতে পারছি না। এই কথাটাই আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। কোনো ব্যাপার না গো, খারাপ দিন তো সবার জীবনেই আসে। আপনি বেশি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আপনিও নিজের খেয়াল রাখবেন। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরবেন, কারণ ঠান্ডা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ গো, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরে আসব। সত্যি ঠান্ডা দিন দিন বাড়ছে, আমাকে যত দ্রুত সম্ভব আমাদের দুজনের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ গো, ঠিক আছে, আপনি এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, তবেই তো তাড়াতাড়ি ফিরতে পারবেন। আমি আপনার জন্য অপেক্ষা করব, শুধু আপনি নিজের খেয়াল রাখবেন। এভাবেই ভোলা নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে ভোলা দেখা হলো মুকুলের সাথে। মুকুল ভোলার অনেক পুরনো এবং ভালো বন্ধু ছিল। আরে ভোলা বন্ধু, কেমন চলছে সব? ভাবি তো ঠিক আছে না? আর এটা বলো, এই প্রবল ঠান্ডায় তুমি এভাবে কোথায় বেরিয়েছো, তাও আবার কোনো গরম কাপড় ছাড়াই? ঠান্ডা লেগে যাবে তো ভাই। আরে মুকুল, তোকে আর কি বলবো, এমন দারিদ্র দশা যে গরম কাপড় কেনার মতো টাকাও জোগাড় করতে পারছি না। অন্যের খেতে পরিশ্রম করে যেটুকু টাকা পাই তা তো সংসারের চাল ডাল কিনতেই শেষ হয়ে যায়। তোর ভাবির জন্য গরম কাপড় আনতে পারছি না, এটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আরে ভোলা, তুই বেশি চিন্তা করিস না। খারাপ দিন সবারই আসে, কিন্তু তার মানে এই নয় যে মানুষ হার মেনে নেবে। তুই তো এমনিতেই অনেক পরিশ্রমী, ভগবান নিশ্চয়ই তোর জীবনে আবার আলো নিয়ে আসবেন, এটা আমি মন থেকে বলছি। হ্যাঁ মুকুল, এখন শুধু সেই ভালো দিনের অপেক্ষাই আছি। আর তোর ভাবিকে দেখলে মনটা আরও কেঁদে ওঠে। এই ঠান্ডায় তার জন্য একটা কাপড়ও আনতে পারছি না। আমার জন্য গরম কাপড় হোক বা না হোক, মালতির জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ ভোলা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সময় সব সময় এক থাকে না। তা এখন কোথায় যাচ্ছিস? আরে মুকুল, আমি আর কোথায় যাব? গাফুর চাচার খেতে একটু কাজ ছিল, তাই তিনি ডেকেছেন, সেখানেই কাজ শেষ করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুই যা ভোলা, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরিস। ঠান্ডা অনেক বেড়ে গেছে। আমাকেও একটু দরকারি কাজে গ্রামের বাইরে যেতে হবে। আমিও তাড়াতাড়ি কাজ সেরে ফিরে আসব। সত্যি বলতে কি, ঠান্ডার দাপট দিন দিন বেড়ে চলেছে। এই কথা বলে দুজনেই নিজ নিজ গন্তব্যে রওনা দিল। ভোলা সরাসরি গফুর চাচার খেতে পৌঁছে কাজে লেগে গেল। দারিদ্র্য তাকে বাধ্য করেছিল এই হাড় কাঁপানো শীতেও বাইরে বেরোতে, কিন্তু ঠান্ডা এতটাই তীব্র ছিল যে সে কাঁপতে কাঁপতে কোনো মতে কাজ করছিল। ঠান্ডা তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তবে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। তার উপর মালতির চিন্তা তো আছেই, তাকে একটা ভালো কাপড়ও দিতে পারছি না। বুঝতে পারছি না এখন কি করি। হে আল্লাহ, তুমি কোনো পথ দেখাও। এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে ভোলা আবার কাজে লেগে গেল এবং কাজ শেষ হতেই সাথে সাথে বাড়ির দিকে রওনা দিল। রাতের গভীর নিস্তব্ধতা, ঠান্ডার প্রকোপ গত রাতের চেয়েও বেড়ে গেছে। ভোলা আর মালতী দুজনেই একটা চারপাইতে গুটিসুটি মেরে কাঁপছিল। তখনই মালতী ধীরে ধীরে বলল, ওগো শুনছ, ঠান্ডা যদি এভাবে বাড়তে থাকে তবে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। আপনাকে এই প্রবল ঠান্ডায় আমি কিভাবে কাজে যেতে দেব? আজ সারা দিন হিমেল হাওয়ায় কাজ করে এসেছেন, আপনার মুখটা তো একদম লাল হয়ে গেছে। কোথাও আবার জ্বর না চলে আসে, তবে তো অবস্থা আরও খারাপ হবে। ওগো প্রিয়, আমি কি করব? কাজ না করলে তো সংসার চলবেই না। ঘরের খাবার দাবারও আনতে হবে, তার ওপর ঠান্ডার প্রকোপ দিন দিন বাড়ছে। যদি তাড়াতাড়ি গরম কাপড়ের ব্যবস্থা করতে না পারি, তবে আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়ব। আজ তো গফুর চাচার ক্ষেতের কাজ শেষ করলাম, কাল কেষ্টা কাকা ডেকেছেন, দেখা যাক কাল কত মজুরি পাই। হ্যাঁ গো, আপনার কথাও ঠিক। জানি না আল্লাহ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন, একদিকে ঠান্ডা আর অন্যদিকে দারিদ্র্য।
আরে প্রিয়, তুমি এত চিন্তা করো না। বিপদ তো সবার জীবনেই আসে। তার মানে এই নয় যে আমরা থেমে যাব। এগিয়ে তো চলতেই হবে, এটাই জীবনের নিয়ম। আর শোনো, একদিন আল্লাহ নিশ্চয়ই মুখ তুলে তাকাবেন। শুধু আমাদের সাহস হারানো উচিত নয়। আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু দেখুন আপনি তো খুব কাঁপছেন। চলুন আমার সাথে রান্নাঘরে চলুন, আমি এক্ষুনি রান্না করছি। আর আপনি উনুনটার পাশে বসুন, আগুনের তাপে আপনার শরীরটা একটু গরম হবে। এভাবেই ঠান্ডার হাত থেকে বাঁচতে দুজনেই রান্নাঘরে গেল। তারা উনুনে হাঁড়ি চড়ালো এবং আগুনের তাপে বসে কিছুটা আরাম অনুভব করতে লাগল। প্রিয়, এখন একটু শান্তি লাগছে। এই ঠান্ডায় আগুনের পাশে বসে যে আরাম পাওয়া যায় তার কোথাও নেই, জানো মালতী। আমি যখন ছোট ছিলাম, মা যখন রান্না করতেন, আমি তখন চুপি চুপি উনুনের পাশে গিয়ে বসে থাকতাম। আচ্ছা গো, তার মানে আপনি ছোটবেলায় বেশ দুষ্টু ছিলেন। যাই হোক, আপনি ঠিকই বলেছেন, এই ঠান্ডায় উনুনের পাশে বসার মজাই আলাদা। একদিকে খাবার হচ্ছে আর অন্যদিকে আমরা আগুনের ওম পাচ্ছি। হ্যাঁ গো, ঠিক বলেছ। তবে আমাদের তাড়াতাড়ি গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। দেখি এই কদিন কোথায় কি কাজ পাই। যত বেশি পরিশ্রম করতে পারবো, আশা করি কিছু টাকা জমে যাবে, যা দিয়ে অন্তত শীতের হাত থেকে বাঁচা যাবে। হ্যাঁ গো, ঠিক আছে, কিন্তু আমার জন্য এত চিন্তা করবেন না। আমি তো বাড়িতেই থাকি। আপনি শুধু কিছু টাকা জমিয়ে নিজের জন্য একটা গরম কাপড় কিনুন, যাতে কাজে যাওয়ার সময় আপনার কষ্ট না হয়। আপনার শরীরটাই তো আসল। তুমি চিন্তা করো না, আমি খুব খাটবো আর আমাদের দুজনের জন্যই ভালো কাপড় নিয়ে আসব। এখন চলো খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে কেষ্টা কাকার ওখানে যেতে হবে। ভোলার কথা শুনে দুজনেই খেয়ে নিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে ভোলা খুব ভোরে কেষ্টা কাকার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঠান্ডার নামগন্ধ ছিল না কমার, বরং তা যেন আরও বাড়ছিল। কেষ্টা কাকা, আপনি কি আমাকে ডেকেছিলেন? কোনো কাজ আছে নাকি? হ্যাঁ ভোলা বেটা, কাজ তো অনেক আছে। আমি তো এখানে বসে তোরই অপেক্ষা করছিলাম। কিন্তু ভোলা, এই ঠান্ডায় তুই এভাবে বেরিয়েছিস? তোর কি ঠান্ডা লাগছে না? কিছুটা গরম কাপড় পরে আসা উচিত ছিল রে, না হলে শরীর খারাপ হবে। কেষ্টা কাকা, এখন আমি আপনাকে আমার কষ্টের কথা আর কি বলবো। দারিদ্র্য আমার পরিবারকে ঘিরে ধরেছে। একদিকে শীতের কষ্ট আর অন্যদিকে সংসারের অভাব। রামচন্দ্র কাকার দোকানেও অনেক দেনা হয়ে গেছে। কাজ করে যেটুকু পাই তা দিয়ে দেনা শোধ করব, নাকি গরম কাপড় কিনব, নাকি খাবার কিনব, বুঝতে পারছি না। ভোলার কথা শুনে কেষ্টা কাকার মনটা ভারী হয়ে গেল। তিনি নিজে খুব দয়ালু মানুষ ছিলেন, তাই তিনি সাথে সাথে ভোলাকে বললেন, ভোলা বেটা, তোর কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোর সব সমস্যা দূর করতে পারবো না ঠিকই, কিন্তু এটুকু করতে পারি যে আজ তুই যে কাজটা করবি তার মজুরি দিয়ে তুই তোর আর মালতির জন্য গরম কাপড় কিনে নিস, আর আজকের খাবার দাবার তুই আমার বাড়ি থেকেই নিয়ে যাস। বেটা, এভাবে কাজ করলে তুই অসুস্থ হয়ে পড়বি, আর তোর কিছু হলে তো সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। কেষ্টা কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার কথা এতটা ভেবেছেন, এটাই বড় কথা। আচ্ছা কাকা, বলুন তো আজ কি কাজ করতে হবে? ভোলা বেটা, আজ তোকে আমার সবজি বাগান থেকে সবজি তুলতে হবে, আর এবার আমিও তোর সাথে খেতে যাব। বেশি দেরি না করে চলো খেতে যাই। কাজ শেষে তোকে তাড়াতাড়ি বাড়ি পাঠাতে হবে। কেষ্টা কাকার কথায় ভোলা সায় দিল এবং দুজনে মিলে ক্ষেতের দিকে চলল। তারা ক্ষেতের পাশে গিয়ে দাঁড়াল। কেষ্টা কাকা, এবার তো আপনার সবজি চাষ খুব ভালো হয়েছে। হ্যাঁ ভোলা বেটা, এবার চাষ গতবারের চেয়েও ভালো হয়েছে। পরিশ্রমের পর যখন নিজের ক্ষেত এমন সবুজ দেখায়, তখন খুব শান্তি পাওয়া যায়। হ্যাঁ কাকা, কথা তো একদম ঠিক। আমাদের মতো মানুষের কাছে ক্ষেত খামারই তো সব। যদি আমারও এমন নিজের একটু জমি থাকতো, তবে হয়তো অভাব হতো না। যাই হোক কাকা, আপনি বসুন, আমি সবজি তোলা শুরু করছি। ভোলা দ্রুত সবজি তুলতে শুরু করল। কিছুক্ষণ পরেই সে সবজি তুলে একটি ঝুড়িতে গুছিয়ে রাখল। সাবাস ভোলা বেটা, তুই তো খুব সুন্দরভাবে সব সবজি তুলেছিস।
এখন চলো বাড়ি যাই, তোর তো ঠান্ডাও লাগছে। আমার কাছ থেকে মজুরি আর খাবার নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যা। কেষ্টা কাকার কথা মতো দুজনেই বাড়ি ফিরল। ভোলা টাকা আর খাবার নিয়ে হাসি মুখে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই পথে দেখা হলো রামচন্দ্রের সাথে, যার দোকানে ভোলার তেনা ছিল। আরে ভোলা, ভালোই হলো তোর সাথে দেখা হলো। আমি তো তোর বাড়িই যাচ্ছিলাম। বল তো দেনা টাকা কবে শোধ করবি? পুরো 2 মাস হতে চলল, এখনো হিসেব মেলাসনি। আমার টাকা আমাকে এখনই দিতে হবে। রামচন্দ্র কাকা, আমাকে ক্ষমা করবেন। আসলে ঠান্ডা এতটাই বেড়েছে যে বেশিক্ষণ কাজ করতে পারছি না। যেটুকু পাই তা দিয়ে কোনো মতে খাবার জুটছে। এই শীতেও আমার স্ত্রীর জন্য একটা গরম কাপড় কিনতে পারছি না। আপনি যদি দয়া করে আর কদিন সময় দেন, তবে আমি সব টাকা শোধ করে দেব। এই ভোলা, এসব বাহানা অন্য কাউকে দিস। তোর হাতে টাকা রয়েছে আর তুই আমাকে উল্টোপাল্টা গল্প শোনাচ্ছিস? যখন তোর চাল দরকার ছিল তখন তো দোকানে এসে বাকিতে নিয়ে গেতিস, আর এখন টাকা দিতে গিয়ে যত বাহানা। আমার টাকা এখনই চাই। রামচন্দ্রের কঠোর কথা শুনে ভোলার মন ভেঙে গেল। যে টাকা দিয়ে সে গরম কাপড় কেনার স্বপ্ন দেখেছিল, সেই টাকা তাকে অনিচ্ছা সত্ত্বেও রামচন্দ্রকে দিয়ে দিতে হলো। তারপর দুজনে নিজ নিজ পথে চলে গেল। রাতের গভীর নিস্তব্ধতা। ভোলা চারপাইতে চুপচাপ বসে গভীর চিন্তায় নিমগ্ন ছিল। কিছুক্ষণ পর মালতী তার কাছে এলো। ওগো, আপনি কি ভাবছেন? আপনার কি হয়েছে? প্রিয়, আজ যখন কেষ্টা কাকার খেতে কাজ করতে গেলাম, তিনি দয়া করে আমাকে বেশি টাকা দিয়েছিলেন যাতে আমাদের জন্য গরম কাপড় কিনতে পারি। কিন্তু পথে রামচন্দ্র কাকার সাথে দেখা হয়ে গেল। তার দোকানের অনেক দেনা বাকি ছিল। তিনি যেভাবে কথা বললেন, আমি বাধ্য হয়ে সব টাকা তাকে দিয়ে দিলাম। আরে গো, আপনি সামান্য এই কারণে এত দুশ্চিন্তা করছেন কেন? দেনা ছিল যখন, আজ হোক বা কাল তা তো শোধ করতেই হতো। ভালোই হলো যে আজ মিটে গেল। আর গরম কাপড়ের কথা বলছেন, টাকা এলে পরে কেনা যাবে। আমাদের তো এই ঠান্ডায় থাকার অভ্যেস হয়েই গেছে। চলুন এখন উনুনের পাশে গিয়ে বসি, দেখবেন মন ভালো হয়ে যাবে। প্রিয়, তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার টাকা না থাকুক, কিন্তু তোমার মতো একজন সাথী আছে, এটাই আমার বড় সম্পদ। আমি সবসময় আপনার সাথেই আছি গো। চলুন এখন চুলা জ্বালিয়ে রান্না শুরু করি। আপনি সারাদিন পরিশ্রম করেছেন, একটু আরাম পাবেন। প্রিয়, কালকের জন্য কেউ কাজে ডাকেনি। ভাবছি কাল দিনটা একটু বিশ্রাম নেব। শরীরটাও বেশ দুর্বল লাগছে। দিন সকালে ভোলা চারপাইতে বসেছিল। তখনই হঠাৎ গ্রামের হরিচাঁদ কাকা তার বাড়িতে এলেন। আরে ভোলা, ভালোই হলো তুই বাড়িতে আছিস। আমার খেতে একটু কাজ ছিল, বীজ বোনার সময় হয়েছে, তোকে ডাকতেই এসেছিলাম। আজ কাজটা সেরে দিলে খুব উপকার হয়। হরিচাঁদ কাকা, আপনি তো জানেনই আমাদের ঘরের অবস্থা। আমি আসলে আজ বিশ্রাম নেব ভেবেছিলাম। শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। ভোলা বেটা, কাজ বেশি নয়, মাত্র 2-3 ঘন্টার কাজ। তুই দয়া করে আজ কাজটা শেষ করে দে। ওগো, অল্প কাজ যখন, আপনি গিয়ে করে আসুন। হরিচাঁদ কাকা অনেকটা আশা নিয়ে এসেছেন। মালতীর কথায় ভোলা রাজি হল এবং হরিচাঁদ কাকার সাথে ক্ষেতের দিকে রওনা দিল। খেতে পৌঁছে হরিচাঁদ কাকা বাজার থেকে বীজ আনতে চলে গেলেন আর ভোলা কাজ শুরু করল। কোদাল চালাতে চালাতে হঠাৎ একটা শব্দ হলো, ঠক। ভোলা অবাক হয়ে কোদাল সরিয়ে নিচে মাটি খুঁড়তে লাগল। আর তারপর ভোলার চোখ কপালে উঠল। সে দেখল উজ্জ্বল স্বর্ণের বার। হে আল্লাহ, তুমি আজ সত্যিই মুখ তুলে তাকালে। সকাল থেকেই মনে হচ্ছিল কিছু একটা ভালো হবে। হরিচাঁদ কাকা না ডাকলে তো আমি আজ আসতামই না। তোমার লাখ লাখ শুক্রিয়া, তুমি আমার কপাল বদলে দিলে। এইভাবেই ভোলার জীবনে এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটিল। সেই স্বর্ণের প্রাপ্তিতে তাদের দারিদ্র্য খুঁজে গেল। সংসারে ফিরে এলো হাসি আর সচ্ছলতা। এখন তারা প্রতিদিন আল্লাহর শুকরিয়া জানিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।